বন্ধুরা নমস্কার। আমি কণিকা, বয়স 60। আজ আমি তোমাদের শোনাব আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা। আমার বয়স যখন 55, আমার স্বামী তখন মারা গেলেন। আমি আর আমার 30 বছরের ছেলে সুরজ দুজন একা হয়ে গেলাম। এক রাতে ঝড়ের মধ্যে আমি ভয়ে কাঁপছিলাম। সুরজ আমার ঘরে এসে আমার পাশে শুল। হঠাৎ আমার গালে একটা চুমু পড়ল। আমি চমকে উঠলাম। সুরজ আমার কানে কানে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তোমাকে আমার বউ বানাতে চাই। তারপর আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার হৃদয় ধুকপুক করতে লাগল, কিন্তু আমি নিজেকে সামলাতে পারলাম না। সেদিন রাতে যা ঘটল তা ভাবতেও আমার পুরো শরীর শিউরে উঠল। সেই রাতের পর থেকে আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, এরপর কি হবে? আমরা কি করব? সুরজের শব্দগুলো আমার কানে বাজতে লাগল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তার দিকে তাকালাম। তার চোখে ছিল বিষাদ আর ভয়। আমি তখন বললাম, সুরজ, তুমি কি বলতে চাইছ? এটা ঠিক নয়। সুরজ আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ভালোবাসি, তা সত্যি, কিন্তু সেটা শুধু মা হিসেবেই নয়, বরং সেই নারী হিসেবেও যিনি আমার জন্য সব কিছু ত্যাগ করেছেন। আমি যখন দেখি তুমি এভাবে একা আছো, আমার বুক ভেঙে যায়। আমি চাই তুমি আবার হাসো, আবার জীবনে এগিয়ে যাও। আমি বুঝতে পারলাম না তার কথার মানে কি। তারপর সে একটা চিঠি বের করল। বলল, বাবার মৃত্যুর আগে তিনি আমাকে একটা রহস্যময় চিঠি দিয়েছিলেন। এতে লেখা আছে যে তার একটা বড় গোপন আছে, যা তুমিও জানো না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সুরজ আবার বলল, বাবা লিখেছেন তার বাবার একটা বাড়ি আছে উত্তরবঙ্গে, দার্জিলিংয়ের পাশে। কেউ জানে না এটার কথা। এই বাড়িতে নাকি অনেক মূল্যবান জিনিস আছে। কিন্তু এই বাড়ি খুঁজে বের করতে হলে আমাদের দুজনকে একসাথে যেতে হবে। আমাদের ভান করতে হবে যে আমরা স্বামী স্ত্রী, নইলে সেখানে ঢুকতে দেবে না। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী কিভাবে এতদিন এমন একটা গোপন রাখলেন? সুরজ বলল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমাদের যেতে হবে। বাবা লিখেছেন যে সেই বাড়িতে তার বাবার একটা বড় সম্পত্তি লুকানো আছে, যা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। কিন্তু সময় কম, আমাদের আগামীকাল রাতের মধ্যেই রওনা দিতে হবে। আমি বুঝলাম সুরজ কখনোই অনুপযুক্ত কিছু বলতে চায়নি, বরং সে আমাকে সাহায্য করতে চেয়েছিল। আমি স্বস্তি পেলাম। পরদিন আমরা দুজন দার্জিলিং এর দিকে রওনা দিলাম। আমাদের একটাই উদ্দেশ্য, সেই রহস্যময় বাড়ি খুঁজে বের করা এবং আমার স্বামীর গোপন সম্পত্তি পাওয়া। আমার মনে প্রশ্ন ছিল, কেন তিনি আমাকে কখনো এই বিষয়ে বলেননি? ট্রেনে যাওয়ার সময় সুরজ আমাকে বলল, মা, বাবার চিঠিতে আরও বলা আছে যে আমাদের সেখানে পৌঁছানোর পর আমাদের একটা নতুন নাম ব্যবহার করতে হবে। আমি হব বিকাশ আর তুমি হবে সুমিতা। স্থানীয় লোকেরা খুব সন্দেহপ্রবণ, তাই আমাদের স্বামী স্ত্রী সাজতে হবে। আমি মাথা নাড়লাম, ঠিক আছে। কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে। কেউ যেন বুঝতে না পারে আমরা কে। দার্জিলিং স্টেশনে পৌঁছে আমরা একটা ছোট হোটেলে উঠলাম। সুরজের কাছে ছিল একটা পুরানো মানচিত্র, যেটা তার বাবা চিঠির সাথে দিয়েছিলেন। সেই মানচিত্র অনুসরণ করে আমরা শহর থেকে দূরে পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে লাগলাম। পথে যেতে যেতে আমরা একটা পুরানো ডাকবাংলোতে থামলাম। এখানে একজন বয়স্ক চৌকিদার ছিলেন। তিনি আমাদেরকে দেখে খুব অবাক হলেন। আপনারা এখানে কি করছেন? চৌকিদার জিজ্ঞেস করলেন। সুরজ উত্তর দিল, আমরা বিকাশ আর সুমিতা। আমরা এখানে ভ্রমণে এসেছি। চৌকিদার সন্দিগ্ধভাবে আমাদের দিকে তাকালেন, এটা সাধারণ পর্যটন এলাকা নয়। আপনারা কি সত্যি ভ্রমণে এসেছেন? সুরজ তার পকেট থেকে একটা পুরানো ঘড়ি বের করল, আসলে আমরা এটার মালিক খুঁজছি। আমার বাবার কাছ থেকে পেয়েছি। চৌকিদার ঘড়িটা দেখে চমকে উঠলেন, এটা? এই ঘড়ি? এটা তো রায় পরিবারের সম্পত্তি। আপনি কি মিস্টার রায়ের পুত্র? সুরজ মাথা নাড়ল, হ্যাঁ, আমি বিনো রায়ের ছেলে। চৌকিদার আমাদের দিকে তাকিয়ে বললেন, আসুন, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। তিনি আমাদের একটা পুরানো কক্ষে নিয়ে গেলেন। সেখানে তিনি একটা ছবি দেখালেন। আমি চমকে উঠলাম। ছবিতে আমার স্বামী ছিলেন, কিন্তু তার পাশে আরেকজন মহিলা, যাকে আমি চিনি না। চৌকিদার বললেন, এই মহিলা ছিলেন আপনার স্বামীর প্রথম স্ত্রী সুবর্ণা। তিনি মারা গেছেন প্রায় ৩৫ বছর আগে, আপনাদের বিয়ের আগে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার স্বামী কখনো আমাকে বলেননি যে তিনি আগে বিবাহিত ছিলেন।
চৌকিদার আবার বললেন, সুবর্ণা ছিলেন এই অঞ্চলের বড় জমিদারের মেয়ে। তার পিতার বিশাল সম্পত্তি ছিল। কিন্তু তার একটি শর্ত ছিল, যদি সুবর্ণার সন্তান না হয়, তাহলে সমস্ত সম্পত্তি ফিরে যাবে জমিদার পরিবারের কাছে। দুর্ভাগ্যবশত সুবর্ণা মারা গেলেন কোনো সন্তান না রেখে। আমি সুরজের দিকে তাকালাম, সে বিষণ্ণ মুখে শুনছিল। চৌকিদার চালিয়ে গেলেন, মিস্টার রায় তারপর কলকাতা চলে গেলেন। আমি শুনেছি তিনি আবার বিয়ে করেছিলেন, কিন্তু আর কখনো এখানে ফিরে আসেননি। গিয়ে সুরজ জিজ্ঞেস করল, কিন্তু বাবা আমাকে একটা চিঠি দিয়েছিলেন। এখানে বলা আছে যে এখানে একটা গোপন সম্পত্তি আছে। চৌকিদার মাথা নাড়লেন, হ্যাঁ, জমিদার বাড়িতে একটা গোপন তহবিল আছে। কিন্তু সেটা পাওয়ার জন্য রায় পরিবারের রক্তের কাউকে দরকার। মিস্টার রায় জানতেন এটা, তাই তিনি কখনো ফিরে আসেননি। কারণ তার কোনো সন্তান ছিল না সুবর্ণার সাথে। অবাক করার মতো চৌকিদার সুরজের দিকে তাকিয়ে বললেন, কিন্তু আপনি মিস্টার রায়ের পুত্র, তাই না? আপনার বয়স কত? সুরজ উত্তর দিল, ৩০। চৌকিদার আবারও অবাক হলেন, ৩০? কিন্তু মিস্টার রায় তো কলকাতা গেলেন প্রায় ৩৫ বছর আগে। আপনি কিভাবে? হঠাৎ চৌকিদারের মুখ পাংশু হয়ে গেল, আপনি কি সুবর্ণার পুত্র? আমরা দুজনেই চমকে উঠলাম। সুরজ বলল, না, আমি কণিকার পুত্র। কণিকা আমার মা। চৌকিদার কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার রায় আমাকে একটা খাম দিয়েছিলেন। বলেছিলেন, যদি কখনো তার কোনো পুত্র এখানে আসে, তবে তাকে এটা দিতে। চৌকিদার একটা পুরানো আলমারি খুললেন এবং একটা ময়লা খাম বের করলেন। এই নিন। সুরজ খামটি খুলল। সেখানে একটা চিঠি ছিল আর একটা ছোট চাবি। চিঠিতে লেখা ছিল, প্রিয় সুরজ, যদি তুমি এই চিঠি পড়ছ, তার মানে আমি আর নেই। আমি জানি তুমি আশ্চর্য হবে, কিন্তু আমার কাছে একটা বড় গোপন আছে। সুবর্ণা আমার প্রথম স্ত্রী ছিলেন। আমরা খুব ভালোবাসতাম একে অপরকে। কিন্তু তার স্বাস্থ্য খুব ভালো ছিল না। আমরা জানতাম তিনি বেশিদিন বাঁচবেন না। কিন্তু তার পিতার শর্ত ছিল, শুধুমাত্র সুবর্ণার সন্তান সম্পত্তির উত্তরাধিকারী হবে। আমরা খুব চিন্তিত ছিলাম। তারপর আমরা এক সিদ্ধান্ত নিলাম। কণিকা, সুবর্ণার ছোট বোন, সুরজকে ধারণ করবেন এবং তাকে নিজের সন্তান হিসেবে বট করবেন। কেউ জানবে না যে সুরজ আসলে সুবর্ণার সন্তান। কণিকা রাজি হয়েছিলেন, কারণ তিনি তার বোনকে খুব ভালোবাসতেন এবং চাইতেন না তার সম্পত্তি হারিয়ে যাক। সুবর্ণা মারা যাওয়ার পর আমি কণিকাকে বিয়ে করলাম, যাতে সুরজকে আমাদের দুজনের সন্তান হিসেবে বট করতে পারি। আমরা কলকাতায় চলে গেলাম, যেখানে কেউ আমাদের চিনত না। এখন সময় এসেছে সত্য প্রকাশের। সুরজ, তুমি সুবর্ণার পুত্র, জমিদার পরিবারের রক্ত তোমার শিরায় বইছে। এই চাবি দিয়ে তুমি জমিদার বাড়ির গোপন তহবিল খুলতে পারবে। সেখানে আছে বিশাল সম্পদ, যা তোমারই প্রাপ্য। কণিকা, আমি জানি তুমিও এই চিঠি পড়ছ। আমি তোমাকে অনন্তকাল ধন্যবাদ জানাই সুরজকে নিজের সন্তান হিসেবে বট করার জন্য। তুমি একজন বীর, একজন ত্যাগী মা। ভালোবাসা সহ, বিনো রায়। চিঠি পড়ে আমার চোখে জল এসে গেল। সুরজ আমার দিকে তাকাল, তার চোখেও অশ্রু। সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি জানতাম না। সুরজ কাঁদতে লাগল। আমি তাকে আদর করলাম, সুরজ, তুমি আমার সন্তান। এটা কখনো বদলাবে না। আমি তোমাকে গর্ভে ধারণ করিনি, কিন্তু আমার হৃদয়ে তোমাকে ধারণ করেছি। চৌকিদার আমাদেরকে জমিদার বাড়িতে নিয়ে গেলেন। সেটা ছিল একটা বিশাল প্রাসাদের মতো, কিন্তু বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় থাকায় অনেকটাই ভেঙে পড়েছিল। তিনি আমাদের একটা লাইব্রেরি রুমে নিয়ে গেলেন। সেখানে একটা বড় বইয়ের আলমারি ছিল। তিনি একটা বই সরালেন এবং পেছনে দেখা গেল একটা ছোট লোহার সিন্দুক। এটাই সেই তহবিল, চৌকিদার বললেন। সুরজ তার বাবার দেওয়া চাবি দিয়ে সিন্দুকটা খুলল। ভেতরে ছিল অনেক স্বর্ণালঙ্কার, হীরামানিক এবং একটা বড় খাম। খামটি খুলে আমরা দেখলাম, সেটা ছিল জমিদার বাড়ির মালিকানার দলিল, সুবর্ণার নামে। এর সাথে ছিল আরেকটি চিঠি জমিদারের কাছ থেকে, যেখানে লেখা ছিল, যদি আমার নাতি কখনো ফিরে আসে, তাহলে এই সম্পত্তি তার। সুরজ আমার দিকে তাকাল, মা, এই সম্পত্তি আমার। কিন্তু আমি এটা চাই না, যদি এর মানে হয় তোমাকে হারাতে হবে। আমি তাকে জড়িয়ে ধরলাম, সুরজ, তুমি কখনো আমাকে হারাবে না। আমি তোমার মা, চিরকাল। সেই দিন থেকে আমাদের জীবন বদলে গেল। সুরজ জমিদার বাড়ির মালিক হয়ে গেল। সে সেখানে একটা বড় স্কুল খুলল, গরিব বাচ্চাদের জন্য।
আমাদের এখন নতুন পরিচয়, সুরজ রায়, জমিদার পরিবারের শেষ উত্তরাধিকারী, এবং আমি তার মা। এই অবিশ্বাস্য অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে ভালোবাসা কখনো রক্তের বন্ধনে সীমাবদ্ধ নয়। কখনো কখনো ভাগ্য আমাদের এমন পথে নিয়ে যায় যেখানে আমরা কখনো যেতে চাইনি। কিন্তু সেই পথের শেষে আমরা পাই অদ্ভুত সৌন্দর্য, একটা সত্য যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আমার গল্প এখানেই শেষ। একজন মা হিসেবে আমার অভিজ্ঞতা, একটা রহস্যময় অতীত এবং একটা অপ্রত্যাশিত ভবিষ্যৎ। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস অপরিবর্তিত রয়ে গেছে, আমার পুত্রের প্রতি আমার অসীম ভালোবাসা। অতিরিক্ত অংশ। আজ সুরজের বয়স 40। সে বিয়ে করেছে একজন সুন্দর মেয়েকে, অনামিকা। তাদের দুটো বাচ্চা আছে, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলের নাম বিনয়, তার দাদার নামে। আর মেয়ের নাম সুবর্ণা, তার প্রকৃত মায়ের নামে। দার্জিলিংয়ের জমিদার বাড়ি এখন একটা বড় সংগ্রহশালা, যেখানে রাখা আছে অনেক ঐতিহাসিক জিনিসপত্র। সুরজ এই বাড়ির একটা অংশ খুলে দিয়েছে পর্যটকদের জন্য, যাতে সবাই জমিদার পরিবারের ইতিহাস জানতে পারে। প্রতি বছর আমরা সবাই একবার সেখানে যাই, সুবর্ণার জন্মদিনে। সেদিন আমরা তার সমাধিতে ফুল দিই এবং তাকে ধন্যবাদ জানাই তার ত্যাগের জন্য। আমি এখন বৃদ্ধা, কিন্তু আমার হৃদয় এখনও তরুণ। যখন আমি আমার নাতিনাতনীদের দেখি, আমি ভাবি জীবন কতটা অদ্ভুত। অনেক সময় আমরা যা দেখি তা সত্য নয়। সত্য লুকিয়ে থাকে গভীরে, আমাদের হৃদয়ে। সেই ঝড়ের রাতে যখন সুরজ আমার ঘরে এসেছিল, আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম এটা ছিল একটা ভুল পথে যাওয়ার শুরু। কিন্তু এখন আমি বুঝি সেটা ছিল একটা নতুন জীবনের শুরু, একটা সত্যের অন্বেষণের শুরু। আমার জীবনে অনেক উত্থানপতন ছিল, অনেক রহস্য ছিল। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আমি লড়াই করেছি আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য। আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি গর্বিত। গর্বিত যে আমি একজন মা। গর্বিত যে আমি একজন রক্ষক। গর্বিত যে আমি সুরজের মা। জীবন আমাদের অনেক পরীক্ষায় ফেলে। কিন্তু যদি আমরা সাহসী হই, যদি আমরা সত্যকে গ্রহণ করি, তাহলে আমরা জীবনের সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি। আমার নাম কণিকা। আমার বয়স 60। এবং আমি সবেমাত্র আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছি। সুরজের প্রস্তাবে আমরা সবাই এখন সিমলাতে একটি নতুন বাড়ি কিনেছি। পাহাড়ের ঢালে সাদা তুষারের মাঝে একটি সুন্দর কুটির। এখান থেকে হিমালয়ের দৃশ্য অপূর্ব। সকালে উঠে বারান্দায় বসলে মনে হয় আকাশ যেন হাতের নাগালে। আমার শেষ বয়সে এই পরিবর্তন সহজ ছিল না। কলকাতার বাড়ি ছেড়ে আসতে কষ্ট হয়েছিল। সেখানে তো আমার স্বামীর স্মৃতি জড়িয়েছিল। কিন্তু জীবন তো এগিয়ে যেতেই হবে। সিমলার এই বাড়িতে আমরা সবাই মিলে থাকি, আমি, সুরজ, অনামিকা আর তাদের 2 বাচ্চা। এখানে আসার পর থেকে আমার স্বাস্থ্যও ভালো হয়েছে। পাহাড়ি বাতাসে আমার হাঁপানি কমে গেছে। সুরজ এখানে একটি ছোট ব্যবসা শুরু করেছে, পাহাড়ি ফল দিয়ে জ্যাম তৈরি করার। স্থানীয় লোকেরা সাহায্য করে, আর আমরা সেই জ্যাম দেশের বিভিন্ন জায়গায় পাঠাই। ব্যবসাটা ভালোই চলছে। বিনো আর সুবর্ণা এখানে খুব আনন্দে আছে। স্কুল থেকে ফিরে তারা পাহাড়ে চড়তে যায়, স্থানীয় বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তাদের মুখে হাসি দেখে আমার মন ভরে যায়। গত মাসে আমরা সবাই মিলে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলাম। জমিদার বাড়িটা এখন পুরোপুরি নবীকরণ করা হয়েছে। সেখানে এখন অনেক পর্যটক আসে। সুরজের স্কুলটি এখন একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি যখন সেই বাড়িতে যাই, সুবর্ণার ছবির সামনে দাঁড়াই। আমি তাকে বলি, বোন, তোমার ছেলে তোমাকে গর্বিত করেছে। সে একজন ভালো মানুষ হয়েছে কি? আমি জানি না আমার আর কতদিন বাঁচব। কিন্তু আমি জানি আমি সন্তুষ্ট চলে যাব। আমার জীবন সার্থক হয়েছে। আমার সন্তান সুখী, আমার পরিবার একসাথে আছে। এর চেয়ে বেশি আর কি চাই? কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমার স্বামী আর সুবর্ণা দুজনকেই দেখলাম। তারা আমার দিকে তাকিয়ে হাসছিলেন। আমি জানি তারা খুশি যে আমি তাদের বিশ্বাস রক্ষা করেছি। জীবন অদ্ভুত। আমরা কখনো জানি না কোনো মোড়ে কি অপেক্ষা করছে। আমি যদি সেদিন সুরজের পাশে শুতে না দিতাম, যদি তার কথা শুনে ভুল বুঝতাম, তাহলে হয়তো আমরা কখনো সত্য জানতে পারতাম না। আজ রাতে আমি আমার ডায়েরিতে শেষ পাতা লিখছি। আমি লিখছি আমার জীবনের গল্প, যাতে আমার নাতিনাতনীরা একদিন জানতে পারে তাদের পরিবারের ইতিহাস। যাতে তারা জানে ভালোবাসা কখনো রক্তের বন্ধনে আবদ্ধ থাকে না। সিমলার এই ছোট বাড়িতে, হিমালয়ের কোলে আমি শান্তি পেয়েছি।
জীবনের আশীর্বাদে আমি ধন্য। আমার নাম কণিকা, আমার বয়স 60, আর এটাই আমার গল্প।